আপনি মিডিয়ার মানুষ তাহলে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, উত্তর দিয়ে দেবো। আমি বাইরে বেরোচ্ছি, ঠিক আছে, আমার বক্তব্য শেষে আপনি দেবেন না? ও দাদা, ওনাকে ওনাকে ওনার বলতে দিন। কোশ্চেন উত্তর পর্ব যখন থাকবে তখন থাকবে। এটা অবশ্যই 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 100 বার আপনি করতে পারেন। এটা তো ডেমোক্রেসি, এটা তো ডেমোক্রেসি। এখানে মোদি রাজও চলছে না আর মমতা রাজও চলছে না, এটা ডেমোক্রেসি। আপনি বলতে পারেন, কিন্তু সবার একটা শালীনতা আছে, সময় আছে, স্থান আছে, কাল আছে, পাত্র আছে। আপনারা দেখতে পেলেন না সম্মানীয় স্বপনবাবু চেয়ারে আমি বসেছিলাম, স্বপনবাবুর বক্তব্য শেষে আমি দেখলাম ফ্রন্ট চেয়ার নাই। এটা স্থান কাল পাত্র হিসাবে আমি এখানের মধ্যে বিধায়ক, আমি চেয়ারে বসে থাকবো, স্বপনবাবু দাঁড়িয়ে বসে থাকবে, এটা স্থান কাল পাত্র হয় না। আমি উঠে দিলাম, ওনা আমার জায়গাটা দিলাম, এটা হওয়া দরকার। বুঝতে পারেন? पार्टीज है जो केरला, कर्नाटका, तमिलनाडु, पूरा इंडिया में जिसका होल्ड है, अगर वो पार्टीज हम जैसा छोटा 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 मोटा पार्टी को लेके सत में अगर चलने के लिए तैयार है, तो आने वाला दिन हम लोग ये मजमा यहाँ नहीं, ब्रिगेड के मैदान में हम लोग दिखाएंगे। लेकिन सबका सेल्फ रिस्पेक्ट है, उसको बरकरार रखना चाहिए। जो আমি যেটা বলছিলাম, কি বলছিলাম সব ভুলে গেলাম তো। হ্যাঁ, আমার কনসেন্ট্রেট তো ওইদিকে চলে যাচ্ছে, ল্যাপটপ না মেরে দেয় ভাই, বিপদ আমাদের হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, আর কতক্ষণ বাকি আছে? না না, সবার জন্য সমান टाइम। हमारा सबका प्यारा कन्हैया साहब का भी ताकीर सुनिए, लोग आए हैं। हमारा সিনিয়র লিডার है मोहम्मद सलीम साहब, इनका भी ताकीर अभी बाकी है। তো আমরা এই জন্য এর বিরোধিতা করছি, কিন্তু একটা কথা আমাদের বারবার মনে রাখতে হবে যে এটা যে যুক্তি দিয়ে আমাদের সমাজের বৃহত্তর অংশে যারা বসবাস করে, সেটা হিন্দু সমাজ, সেই সমাজের মানুষকে একটা বিভ্রান্তের মধ্যে ফেলার চেষ্টা করছে। এটাই যে ওয়াকাফ বোর্ড নাকি যেখানে দাঁড়াবে সেটা নাকি অকাফের হয়ে যাবে। এই মৌলালী যুব কেন্দ্রে দাঁড়িয়ে যদি বলে এটা ওয়াকাফ, এটা ওয়াকাফের হয়ে যাবে। শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে বললে নাকি ওয়াকাফের, ওয়াকাফের হয়ে যাবে। যেখানে ওয়াকাফ বোর্ড দাঁড়িয়ে বলবে ওয়াকাফের, সেটা হয়ে যাবে। এত পাওয়ার! আর এটা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ও সরি সুপ্রিম কোর্ট ও পারবে না এটাকে না করতে। যদি এটাই সত্যি হয়, 2022 সালে আমরা একটা আরটিআই করেছিলাম পশ্চিমবঙ্গ সরকারের ওয়াকাফ বোর্ডে, যে কত বিঘা ওয়াকাফ সম্পত্তি টোটাল আছে তার ডেটা দেওয়া হোক, এবং কত বিঘা ওয়াকাফ সম্পত্তি এখনো উদ্ধার করা যায়নি, ইনলিগাল অকুপায়ারদের হাতে আছে। সেই ডেটা অনুযায়ী ৭৬,০০০ বিঘা ওয়াকাফ সম্পত্তি এখনো ওয়াকাফ বোর্ড উদ্ধার করতে পারেনি। যে ওয়াকাফ বোর্ডের এত ক্ষমতা, শিয়ালদা স্টেশনে দাঁড়ালে সেটাই ওয়াকাফ বোর্ডের হয়ে যাবে, সেই ওয়াকাফ বোর্ডের ৭৬,০০০ বিঘা সম্পত্তি উদ্ধার করতে পারেনি, তাকে ওয়াকফ ট্রাইব্যুনালে গিয়ে কান্নাকাটি করতে হচ্ছে, হাইকোর্টে গিয়ে কান্নাকাটি করতে হচ্ছে, সুপ্রিম কোর্টে গিয়ে কান্নাকাটি করতে হচ্ছে। এই একটা ভুল ধারণা আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ঢুকিয়ে দিয়ে আমাদের সমাজে যে বৃহত্তর হিন্দু সমাজের মানুষ বসবাস করে তাদেরকে বুঝিয়ে দিয়ে ভুল বোঝানো হচ্ছে, তোমার বাড়ির তুলসী তলার সামনে যদি ওয়াকাফ বোর্ডের ঝান্ডা লাগিয়ে দেয়, ওটা ওয়াকাফ বোর্ডের হয়ে যাবে। সুতরাং এই ওয়াকাফ বোর্ডের বিরুদ্ধে তুমি লড়াই করো। সে সহজ সরল আমার হিন্দু ভাই, এদের ট্যাপে পড়ে ও বলছে ওয়াকাফ বোর্ডই তুলে দেওয়া হোক, কিন্তু অ্যাকচুয়াল ফ্যাক্ট তো জানতে হবে। ওয়াকাফ বোর্ডের কোনো সমস্যা, জমিনে কোনো সমস্যা হলে ওয়াকফ ট্রাইব্যুনালে যেতে হয় ফার্স্ট। অনেক ট্রাইব্যুনাল আছে, চৌধুরী চরণ সিং এর সুপারিশে তৈরি হয়েছিল, অনেক ট্রাইব্যুনাল আছে। তো জাস্ট আমরা মনে করিয়ে দিতে যাই, যে সমস্ত ট্রাইব্যুনালগুলো আছে তাদের নিজস্ব আইন আছে, অ্যাডাপ্ট করেছে, কিন্তু ওয়াকফ ট্রাইব্যুনালের নিজস্ব আইন নাই। সিভিল প্রসিডিওরকে তারা টোটালি মেনটেন করে। আমি তো বলবো অন্যান্য ট্রাইব্যুনালের থেকে অনেক স্টেপ এগিয়ে আছে সেকুলারের, মানে সে সংবিধানকে রক্ষার ক্ষেত্রে নিজস্বতা আছে অন্যান্য ট্রাইব্যুনালের, কিন্তু ওয়াকফ ট্রাইব্যুনাল নিজস্বতা কিছুই রাখেনি, সিভিল প্রসিডিওরটাকে সম্পূর্ণরূপে মানে। কিন্তু এই ক্ষেত্রেও ওয়াকফ ট্রাইব্যুনালের নামে মিথ্যাচার করা হচ্ছে। বলা হচ্ছে ওয়াকফ ট্রাইব্যুনাল নাকি একবার আপনার কোনো অর্ডার করে দিলে হাইকোর্টে যেতে পারা যাবে না, সুপ্রিম কোর্টে যেতে পারা যাবে না, ওই অর্ডারটাই ফাইনাল অর্ডার হবে। কিন্তু ও ব্যাটাগুলো সংবিধানের 226 কে টোটালি, তাহলে আচ্ছা, যার অসুবিধা হচ্ছে আমার সিট খালি আছে, এসে বসতে বলুন, ওকে চুপ করতে বলুন। আমরা দুঃখিত, এখানে আমরা করতে চাইনি, আমরা করতে চেয়েছিলাম মহাজাতি সদনে। আমরা দুঃখিত আপনাদের কাছে। এখন আমাদের डेमोक्रेसी अवस्था तलनीते बांग्ला। अभी बंगाल में आप एक प्रोटेस्ट भी करना चाहोगे तो आपको कोर्ट में जाना होगा, कोर्ट से ऑर्डर लेके आपको प्रोटेस्ट करना होगा। ये प्रोग्राम हम यहाँ नहीं करना चाहते थे, और यहाँ वॉकअप के प्रोटेस्ट भी आप नहीं कर सकते हो, आपको दिल्ली जाना है।
यहाँ पे नहीं करते, ये शायद इंडिया के बाहर है, ममता दीदी का राज है। हम लोग यहाँ करने नहीं चाहते थे, हम लोग महाजाति सदन में हम लोग करना चाहते थे, ওখানে আমাদেরকে পারমিশন দেওয়া হয়নি, আমরা বাধ্য এখানে করলাম। ওখানে প্রায় 1000-এর উপরে মানুষ ধরার ছিল, সেই চেষ্টা আমরা করেছিলাম, কিন্তু আমাদেরকে দেয়নি। কি করব, আমাদের এখানে করতে হচ্ছে, আমরা দুঃখিত। ये तो शुरुआत अभी शुरू हुई है। आने वाला दिन में अगर मैंने पहले बार बोला, जो 12 मतलब नेशनल लेवल का जो पार्टीज हैं, जो केरला, कर्नाटका, तमिलनाडु, पूरा इंडिया में जिसका होल्ड है, अगर वो पार्टीज हम जैसा छोटा मोटा पार्टी को लेके साथ में अगर चलने के लिए तैयार है, तो आने वाला दिन हम लोग ये मजमा यहाँ नहीं, ब्रिगेड के मैदान में हम लोग दिखाएंगे। लेकिन सबका सेल्फ रिस्पेक्ट है, उसको बरकरार रखना चाहिए। जो আমি যেটা বলছিলাম, কি বলছিলাম সব ভুলে গেলাম তো, হ্যাঁ আমার কনসেন্ট্রেট তো ওইদিকে চলে যাচ্ছে, ল্যাপটপ না মেরে দেয় ভাই, বিপদ আমাদের হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ। ওয়াকফ ট্রাইব্যুনালের নাকি যেটা ফাইনাল হবে সেটাই নাকি ওর ওপর আর কোনো যাওয়ার জায়গা নাই। এটা যেই দল আইনটা পাস করিয়েছে পার্লামেন্টে তাদের ছোট মোটো নেতাকে দিয়ে পাড়ায় পাড়ায় বোঝানো হচ্ছে, কিন্তু সংবিধানের 226 সেখানে পরিষ্কার করে বলে দিচ্ছে, কোন ওয়াকফ ট্রাইব্যুনালের থেকে আপনি যদি মনে করেন আপনি ওই অর্ডারকে পছন্দ হচ্ছে না, হতেই পারে, তাহলে আপনি সেটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট যেতে পারেন, সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট যেতে পারেন, এই প্রভিশন আছে। এরপরেও সোসাইটির মধ্যে একে অপরের মধ্যে দূরত্ব বাড়িয়ে ক্ষমতার মসনদে কেউ টিকে থাকার জন্য বা ক্ষমতায় আসার জন্য এই ধরনের মিথ্যাচার করে যাচ্ছে। এই মিথ্যাচার দূর করার দায়িত্ব প্রত্যেকটা দায়িত্বশীল জনগণের আমি বলে মনে করি। যারা এই বিষয়ে সচেতন নয় তাদেরকে সচেতন করার দায়িত্ব আমাদের মতো যারা রাজনৈতিক দল আছে তাদের, এবং আমাদের কাছ থেকে যারা জানছেন সেটাকে অবশ্যই ভেরিফাই করবেন। ভেরিফাই করে যদি মনে হয় সঠিক কথা বলছে, সেটা সমাজের বিভিন্ন স্তরে বার্তাটা পাঠান যে না এই ওয়াকফ নিয়ে এই সমস্যাটাই নয়। অ্যাকচুয়াল কিন্তু এটা জমি মাফিয়াদের নজরে পড়েছে, কলকাতার প্রাইম প্রপার্টি, জমি মাফিয়াদের নজরে পড়েছে দিল্লি শহরের প্রাইম প্রপার্টি, মহারাষ্ট্রের মুম্বাই শহরের প্রাইম প্রপার্টি, প্রত্যেকটা শহরের প্রাইম প্রপার্টিগুলো জমি মাফিয়াদের নজরে পড়েছে। আর যে প্রাইম ওয়াকফ প্রপার্টির মধ্যে ওয়াকফ বাই ইউজার 50% ওয়াকফ বাই ইউজার আছে, ওটাকে নেবে প্রথম সরকার, কাগজ তুমি অফ করেছে, কাগজটা নাই, মৌখিক দান হয়েছে। এবার এই মৌখিক দানটা সংবিধানের মধ্যে থেকে হয়েছে, সরি আইনের মধ্যে থেকে না আইনের বাইরে থেকে, এটাও চ্যালেঞ্জ। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের পূর্বপুরুষেরা এবং আপনার পূর্বপুরুষেরা, এই তন্ময় বাবু আপনার পূর্বপুরুষরা মুসলমানদের জন্য অফ করে গেছে, সেই আমি ডেটা দেখাতে পারবো। এটা আমাদের ভারতবর্ষের ঐতিহ্য, কালচার। আমার পূর্বপুরুষেরা আপনার পূর্বপুরুষদের থাকার জন্য অনেক ক্ষেত্রে জায়গা দিয়েছে, মন্দিরের জন্য জায়গা দিয়েছে, শ্মশানের জন্য জায়গা দিয়েছে। আপনার পূর্বপুরুষেরা আমাদের কবরস্থানের জায়গা কম হয়েছে, সংকুলন হচ্ছে না, কেন ওইটা দিয়েছে। এইভাবে আমাদের ভাইচারা ঠিক একইভাবে মৌখিক অফ অনেক করে গিয়েছে। যে টোটাল ভারতবর্ষে 8 লক্ষ একর মতো ওয়াকফ প্রপার্টি আছে, তার 50% ওয়াকফ বাই ইউজার। এটাকে সরাসরি এসে নতুন যে আইন এনেছে অ্যামেন্ডমেন্টে উচ্ছেদ মানে ওটাকে বন্ধ করে দিয়েছে, অমিট করেছে। কিন্তু বলছে না যে 2025 থেকে অমিট হলো, 2025 এর পর থেকে যারা অফ করবে ওয়াকফ বাই ইউজার কিন্তু আর বৈধ হবে না, আপনাকে রেজিস্টার করতে হবে। 300 বছর, 400 বছর, 500 বছর এবং 1450 বছর আগে অফ হয়েছে ইতিহাস বলছে, সেইগুলোও কিন্তু এখন এর মধ্যে ইনক্লুড করে অ্যাকচুয়াল নিতে চাইছে। নিয়ে কি হবে, কিছু পুঁজিপতিদের আমোদ প্রমোদের জায়গা স্টার হোটেল বানানোর জন্য করে দেওয়ার চেষ্টা হচ্ছে। আজকে ওয়াকফের অবধি পড়েছে চোখ, কালকে খ্রিস্টানদের সম্পত্তির উপরে নজর পড়তে পারে, তারপরের দিনে শিখ ভাইদের গুরুদুয়ারা রিলিজিয়াস এন্ডোমেন্ট যেগুলো আছে তার উপরে নজর পড়তে পারে, পার্সি ভাইদের সম্পত্তির উপরে নজর পড়তে পারে। পরে তো সবার শেষে আসবে কি, এখানে যেহেতু সংখ্যাগরিষ্ঠ আমাদের হিন্দু ভাই, দেবত্ব সম্পত্তির উপরে। এরা জমি হাঙর, এদের নজরে এটা পড়েছে। তাই লড়াই আমাদের জমিকে বাঁচানোর লড়াই, যেমন প্রত্যেকটা মানুষের রাইটকে বাঁচানোর লড়াই। তাই আমি অনুরোধ এটাই, এই ওয়াকফ সংশোধনী আইন নিয়ে একটা মিসগাইড হচ্ছে, হিন্দু মুসলমানের লড়াই অনেকে বলার চেষ্টা করছে, এটা হিন্দু মুসলমানের লড়াই নয়। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে পার্লামেন্টে যে সমস্ত বিরোধী দলের এমপিরা বক্তব্য রেখেছেন তার 90 থেকে 95% কিন্তু মুসলিম সম্প্রদায়ের নয়। এবং সুপ্রিম কোর্টে যে সমস্ত অ্যাডভোকেটসরা এই আইনকে যাতে সুপ্রিম কোর্টের মাধ্যমে রদ করা যায় যে আইনি লড়াই দিচ্ছে, তার মধ্যেও 90 থেকে 95% কিন্তু অ্যাডভোকেট আমার মুসলিম ভাই, তার মধ্যে হিন্দু আছে,
খ্রিস্টান আছে, দলিত আছে, আদিবাসী আছে, শিখ আছে, বিভিন্ন সম্প্রদায়ের আছে। ইভেন সুপ্রিম কোর্টে কেরলের একটা হিন্দু ধর্মীয় সংগঠন মামলা করেছে এই ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে। এটা আমাদের মাথায় সকলে রাখা দরকার, যেটা হিন্দু মুসলমানের লড়াই নয়, যেটা আমাদেরকে লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আসা যাক, আমি আপনি মিডিয়ার মানুষ তাহলে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, উত্তর দিয়ে দেবো। আমি বাইরে বেরোচ্ছি, ঠিক আছে। আমার বক্তব্য শেষে আপনি দেবেন না? ও দাদা, উনাকে উনার বলতে দিন। কোশ্চেন উত্তর পর্ব যখন থাকবে তখন থাকবে। এটা অবশ্যই 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 100 বার আপনি করতে পারেন। এটা তো ডেমোক্রেসি, এটা তো ডেমোক্রেসি। এখানে মোদি রাজও চলছে না আর মমতা রাজও চলছে না, এটা ডেমোক্রেসি। আপনি বলতে পারেন, কিন্তু সবার একটা স্বাধীনতা আছে, সময় আছে, স্থান আছে, কাল আছে, পাত্র আছে। আপনারা দেখতে পেলেন না, সম্মানীয় স্বপনবাবু চেয়ারে আমি বসেছিলাম। স্বপনবাবুর বক্তব্য শেষে আমি দেখলাম ফ্রন্ট চেয়ার নাই। এটা স্থানকাল পাত্র হিসাবে আমি এখানের মধ্যে বিধায়ক, আমি চেয়ারে বসে থাকবো, স্বপনবাবু দাঁড়িয়ে বসে থাকবে, এটা স্থানকাল পাত্র হয় না। আমি উঠে দিলাম, ওনা আমার জায়গাটা দিলাম, এটা হওয়া দরকার। বুঝতে পেরেছেন? যাক, আসা যাক। আমার অনুরোধ এটাই আপনাদের কাছে, যে লড়াইটা আমাদের সংবিধান বাঁচানোর লড়াই। এই লড়াইয়ে সর্বজাতির সর্ববর্ণের মানুষকে যোগদান করতে হবে। আর যদি আমরা মনে করি একটা ভিন্ন ধর্মের মানুষ, একটা ভিন্ন জাতের মানুষ টার্গেটেড হচ্ছে, ওরা বুঝে নেবে, তাহলে কিন্তু আমরা আগামী দিনে কার পালা আসছে বোঝা বড় দায় বা বলা বড় কষ্টকর, কিন্তু আসবেই আসবে। কারণ এটা হচ্ছে জমি মাফিয়াদের নজরে পড়েছে। আজ দেখেন, আমরা স্বাধীন ভারত পেয়েছি, সংবিধান পেয়েছি, বলার স্বাধীনতা পাচ্ছি, ভোটদানের স্বাধীনতা পাচ্ছি। যদিও বাংলাতে তো আপনার যাওয়ার আগে আপনার ভোট হয়ে যাচ্ছে, সেটাকেও বন্ধ করতে হবে। যতটুকু যা পাচ্ছি আমাদের পূর্বপুরুষের লড়াই করার ফলে। আমাদের পূর্বপুরুষেরা কাঁধে কাঁধ মিলিয়ে জাত ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে প্রায় 200 বছর লড়াই করে দেশকে স্বাধীন করেছিল বলেই আজকে আমরা এই স্বাধীনতাটা পেয়েছি। সেটা ক্রমশ সংকুচিত হচ্ছে, সেটা ক্রমশ আমাদেরকে গলা চেপে ধরা হচ্ছে। এটা যদি আমরা সংবিধানের অধিকার, রাইট যেগুলো আছে এবং আমাদের পূর্বপুরুষের আত্মত্যাগ, আত্মবলিদানকে যদি যথাযথ আমরা মর্যাদা দিতে পারি, তাহলে আমাদের দরকার এখন তাদের দেখানো পথে চলা, অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আর আমি মনে করি আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে। সেই সময় ইন্টারনেট ছিল না, ফোন ছিল না, কিছুই ছিল না। বাড়ি থেকে বেরিয়েছিল আশফাকুল্লাহ, বাড়ি থেকে ভগৎ সিং বেরিয়েছিল, বাড়ি থেকে আপনার বিনয় বাদল দীনেশ বেরিয়েছিল, বাড়ি থেকে প্রীতিলতারা বেরিয়ে গিয়েছিল। লক্ষ্য রেখেছিল একটাই, দেশকে স্বাধীন করতে হবে। তার সাথে গিয়ে রাজপথে দেখা হবে, লড়াইয়ের ময়দানে দেখা হবে, কে আসছে আমার লড়াইয়ে, সেটা তারা কিন্তু ভাবেনি। তারা বেরিয়েছিল, একসাথে সংযুক্ত হয়েছিল। আমরা হাফেজ বিন নিসার আলীকে তিতুমির নামে চিনি। তিনি তিনার সময় 83,000 কৃষককে ঐক্যবদ্ধ করে জোরদার জমিদারদের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল, ইন্টারনেট না থাকার পরেও, এত সহজে মানুষের সাথে অ্যাক্সেস না থাকার পরেও। তাহলে আমাদের এখন এত সহজে মানুষের সাথে অ্যাক্সেস থাকার পরেও আমরা কেন এখনো অনেক ক্ষেত্রে চুপ করে বসে আছি? কেন আমরা বলছি না 2023 সালের ফরেস্ট রাইট যেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, ওটাকে প্রত্যাহার করানোর জন্য কেন আমরা রাস্তায় নামছি না গণতান্ত্রিক প্রক্রিয়ায়? কেন আমরা সরকারকে এই বলিষ্ঠ কণ্ঠে বলতে পারছি না 26,000 যে চাকরি বাতিল হয়েছে, ওর মধ্যে দুয়াশলা যেগুলো আছে, অবৈধ পন্থা অবলম্বন করে যেগুলো আছে, সেগুলোকে পৃথকীকরণ করে যোগ্যদেরকে এখনো স্কুলে ঢুকাচ্ছে না কেন? এই দাবি নিয়ে কেন আমরা রাখতে পারছি না? আমাদের জরুরি এটা। এবং সাথে সাথে 2025 এই আইন, ওয়াকফ আইন প্রত্যাহার করার জন্য কেন আমরা মাঠে ময়দানে নামতে পারছি না? এবং শ্রম কোড, যে শ্রমিকদেরকে যেভাবে শোষণ করা হচ্ছে, নতুন যে কোড নিয়ে আসছে, এর বিরুদ্ধে আমরা বলিষ্ঠভাবে নামতে পারছি না কেন? কিন্তু আমরা কম বেশি এখানে যারা আছি সবাই শ্রমজীবী মানুষের কথা বলি, শ্রেণী সংগ্রামের কথা বলি, কিন্তু আমাদেরকে আরো বলিষ্ঠভাবে নামতে হবে। এর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, অন্যথায় আমাদের ওই চা বাগানের মতো হবে। 2016 থেকে 2023 প্রায় 18 বার দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে যে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি কত হতে পারে। এখন তারা 250 টাকা, 250, কিন্তু সব স্কিল লেবার। এখনো তারা ঠিক করতে পারেনি। এর জন্য দায়ী যেমন চা শ্রমিকরা, আমি মনে করবো তার সাথে সাথে দায়ী আমাদের বিরোধী দলের মাথা পেতে নিতে হবে। আমরা সরকারকে বাধ্য করাতে পারিনি, চা শ্রমিকদের শ্রমের মূল্যায়ন ঠিকভাবে করাতে পারিনি। এটাও আত্মসমালোচনা আমি করলাম আমার বক্তব্যে। কেউ আঘাত যদি পেয়ে থাকে আমাকে ক্ষমার নজরে দেখবেন। আর আমার বক্তব্যের উপরে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে, এটার পরে তো অনেক বক্তা আছে, আমি বাইরে বার হবো, আমাকে জিজ্ঞাসা করবেন। আমার বলার মধ্যে যদি কিছু ভুল থাকে নিশ্চিতভাবে আপনার কাছ থেকে জেনে সঠিকটা জানবো এবং সঠিকটা মানুষের কাছে পৌঁছাবো। এডুকেশন হ্যাজ নো এন্ড, এটা আমি মনে করি। থ্যাংক ইউ।